আসসালামু আলাইকুম, স্বাগতম ওয়ার্ল্ড 26 সংবাদে। আমি মোহাম্মদ জুবাইর রাহান আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে রকেট হামলার দাবি হিজবুল্লাহর। ইরাকে মার্কিন দূতাবাসের ক্যাম্পে ড্রোন হামলা। লেবাননে ইরানের 4 কূটনীতিক ইসরায়েলি হামলায় নিহত। ইরান যুদ্ধ শুরু করে শেষ নিয়ে লেজে গোবরে অবস্থায় ট্রাম্প। ইরান যুদ্ধে এখনও পর্যন্ত আহত 150 মার্কিন সেনা। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ওয়ার্ল্ড 26 সংবাদে। আমি মোহাম্মদ জুবাইর রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক সমীকরণে নতুন করে এক চরম উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যেখানে ইসরায়েলি সীমান্ত রক্ষায় নিযুক্ত নিরাপত্তা বাহিনীর অবস্থানগুলোকে কেন্দ্র করে হিজবুল্লাহর পক্ষ থেকে রকেট নিক্ষেপের দাবি করা হয়েছে, যা সমগ্র অঞ্চলের স্থিতিশীলতাকে এক গভীর ঝুঁকির মুখে ফেলে দিয়েছে বলে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন। এই ঘটনাটি এমন এক সময়ে ঘটল যখন ওই অঞ্চলে আগে থেকেই নানামুখী কূটনৈতিক এবং সামরিক উত্তেজনা বিরাজ করছিল, আর এই ধরনের পাল্টাপাল্টি পদক্ষেপ সাধারণ মানুষের জীবনযাত্রা, আঞ্চলিক অর্থনীতি এবং বিশ্বব্যাপী জ্বালানি তেলের বাজারের ওপর এক সুদূরপ্রসারী নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আপনারা যারা নিয়মিত আন্তর্জাতিক সংবাদ অনুসরণ করেন তারা নিশ্চয়ই জানেন যে মধ্যপ্রাচ্যের এই সীমান্ত অঞ্চলগুলো কয়েক দশক ধরেই এক জটিল স্নায়ুযুদ্ধের কেন্দ্রবিন্দু হয়ে আছে, যেখানে প্রতিটি ছোটখাটো উস্কানি বা নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনা দ্রুত বড় আকারের আন্তর্জাতিক সংকটে রূপ নিতে পারে। হিজবুল্লাহর এই দাবির পর ইসরায়েল কিভাবে এর জবাব দেয় বা তাদের প্রতিরক্ষা ব্যবস্থা কিভাবে এই নতুন চ্যালেঞ্জ মোকাবিলা করছে তা নিয়ে বিশ্ব নেতাদের মধ্যে গভীর উদ্বেগ তৈরি হয়েছে, কারণ এই ধরনের সংঘাত কেবল দুটি পক্ষের মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং এর ঢেউ গিয়ে পড়ে পুরো বিশ্বের ভূ-রাজনীতিতে, যেখানে পরাশক্তিগুলোর পরোক্ষ বা প্রত্যক্ষ অংশগ্রহণ পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তোলে। এই পর্যায়ে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী এবং আন্তর্জাতিক সম্প্রদায় উভয় পক্ষকেই সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে, কারণ সংঘাতের এই মাত্রা বৃদ্ধি পেলে তা ওই অঞ্চলের সাধারণ নাগরিকদের, বিশেষ করে নারী ও শিশুদের জন্য এক অবর্ণনীয় মানবিক বিপর্যয়ের কারণ হতে পারে, যেমনটি আমরা অতীতের বিভিন্ন সংঘাতে দেখেছি। প্রিয় দর্শক, এই ধরনের জটিল আন্তর্জাতিক ইস্যুগুলো বুঝতে হলে আমাদের শুধুমাত্র খবরের ওপরের অংশটি দেখলে চলবে না, বরং এর পেছনের ইতিহাস এবং স্বার্থের দ্বন্দ্বগুলোকেও বিশ্লেষণ করতে হবে। ইরাকের রাজধানী বাগদাদে বা অন্যান্য সুরক্ষিত অঞ্চলে অবস্থিত মার্কিন দূতাবাসের ক্যাম্প বা কূটনৈতিক জোনগুলোতে সাম্প্রতিক সময়ে বানববিহীন ড্রোন ব্যবহারের মাধ্যমে যে অনাকাঙ্ক্ষিত নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনা ঘটেছে তা আধুনিক কূটনীতি এবং আন্তর্জাতিক সম্পর্ক রক্ষায় এক নতুন এবং জটিল চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হয়েছে, যা নিয়ে বিশ্বজুড়ে নিরাপত্তা বিশ্লেষকগণ ব্যাপক আলোচনা ও সমালোচনা করছেন। ভিয়েনা কনভেনশন অনুযায়ী যে কোনো দেশের মাটিতে অন্য একটি দেশের দূতাবাস বা কূটনৈতিক মিশনকে সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করা সেই স্বাগতিক দেশের দায়িত্ব, কিন্তু ইরাকের মতো একটি যুদ্ধবিধ্বস্ত এবং রাজনৈতিকভাবে অস্থিতিশীল রাষ্ট্রে যখন এই ধরনের সুরক্ষিত অঞ্চলে বারবার নিরাপত্তা প্রোটোকল ভেঙে আধুনিক প্রযুক্তি ড্রোন ব্যবহার করে ভীতি প্রদর্শনের চেষ্টা করা হয়, তখন তা শুধু মার্কিন যুক্তরাষ্ট্র নয়, বরং সেখানে অবস্থানরত অন্যান্য দেশের কূটনৈতিকদের মনেও এক গভীর শঙ্কার জন্ম দেয়। আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে সাম্প্রতিক বছরগুলোতে সনাতন সামরিক সরঞ্জামের বদলে এই ধরনের ছোট, রাডার ফাঁকি দিতে সক্ষম এবং তুলনামূলকভাবে কম খরচের ড্রোনের ব্যবহার উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে, যা যে কোনো সন্ত্রাসী বা রাষ্ট্রবহির্ভূত গোষ্ঠীর হাতে পড়লে তা কতটা ভয়াবহ রূপ নিতে পারে এই ঘটনাগুলো তারই একটি স্পষ্ট প্রমাণ। মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই ধরনের ঘটনা মোকাবিলায় তাদের সি-র্যাম বা কাউন্টার রকেট, আর্টিলারি এবং মর্টার সিস্টেমের মতো অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করা হচ্ছে, যা আকাশেই এই ড্রোনগুলোকে শনাক্ত করে ধ্বংস করতে সক্ষম। কিন্তু তারপরও এই ধরনের ঘটনা মার্কিন প্রশাসনকে তাদের পররাষ্ট্র নীতি এবং মধ্যপ্রাচ্যে তাদের সামরিক ও কূটনৈতিক উপস্থিতির যৌক্তিকতা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করছে। এই ড্রোন উড্ডয়ন বা ক্যাম্পের আশেপাশে এই ধরনের কার্যকলাপের পেছনে কারা জড়িত তা নিয়ে স্পষ্ট কোনো বিবৃতি সবসময় পাওয়া না গেলেও বিশ্লেষকরা মনে করেন যে এটি মূলত ইরাক থেকে মার্কিন সৈন্য ও প্রভাব সম্পূর্ণভাবে প্রত্যাহার করার জন্য একটি পরোক্ষ চাপ প্রয়োগ। লেবাননের মাটিতে
এক অত্যন্ত মর্মান্তিক এবং আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘনের ঘটনায় ইরানের ৪ জন কূটনীতিকের ইসরায়েলি মানবাধিকার প্রাণ হারানোর যে খবর সম্প্রতি উঠে এসেছে তা আন্তর্জাতিক কূটনীতির ইতিহাসে এক গভীর শোকাবহ এবং চরম উদ্বেগজনক অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। কারণ একজন কূটনীতিক কেবল একজন ব্যক্তি নন, বরং তিনি একটি সার্বভৌম রাষ্ট্রের প্রতিনিধি এবং আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী সংঘাতপূর্ণ অঞ্চলেও তাদের নিরাপত্তা নিশ্চিত করা সব পক্ষের সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত। এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি প্রমাণ করে যে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, যেখানে কূটনৈতিক শিষ্টাচার বা আন্তর্জাতিক ইমিউনিটির মতো মৌলিক বিষয়গুলো আর কাজ করছে না, এবং এই ধরনের ঘটনা ইরান ও ইসরায়েলের মধ্যে আগে থেকেই চলে আসা দীর্ঘস্থায়ী ছায়াযুদ্ধ বা প্রক্সি কনফ্লিক্টকে এক নতুন এবং অত্যন্ত বিপজ্জনক মাত্রায় নিয়ে গেছে। লেবানন, যা আগে থেকেই চরম অর্থনৈতিক সংকট, রাজনৈতিক অচলাবস্থা এবং অভ্যন্তরীণ নানা সমস্যায় জর্জরিত, সেই দেশটির ভূখণ্ডে যখন দুটি বিদেশি রাষ্ট্রের মধ্যে এই ধরনের মারাত্মক সংঘাতের ঘটনা ঘটে, তখন তা লেবাননের নিজস্ব সার্বভৌমত্ব এবং জাতীয় নিরাপত্তাকে চরমভাবে অবমাননা করে। আন্তর্জাতিক বিশ্লেষকরা আশঙ্কা করছেন যে ইরান এই ঘটনার নীরব দর্শক হয়ে থাকবে না, বরং তারা এর একটি কৌশলগত এবং কঠোর প্রতিক্রিয়া দেখানোর চেষ্টা করবে, যা হয়তো সরাসরি সামরিক সংঘাতের রূপ না নিলেও সাইবার জগৎ, অর্থনীতি বা মিত্র গোষ্ঠীগুলোর মাধ্যমে এক বৃহত্তর অস্থিতিশীলতা তৈরি করতে পারে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এবং মানবাধিকার সংস্থাগুলোকে এখনই এই বিষয়ে একটি স্বাধীন এবং নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করতে হবে এবং দোষীদের আন্তর্জাতিক কাঠগড়ায় দাঁড় করাতে হবে। কারণ যদি কূটনৈতিক দায়মুক্তির এই লঙ্ঘন বিনা বিচারে পার পেয়ে যায়, তবে তা ভবিষ্যতে বিশ্বজুড়ে যে কোনো দেশের কূটনীতিকদের জীবনের জন্য এক ভয়াবহ নজির স্থাপন করবে। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আজকের এই খবরগুলো কত মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতি এবং মধ্যপ্রাচ্য কেন্দ্রিক কৌশলগুলোর দিকে তাকালে দেখা যায় যে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইরানকে কেন্দ্র করে যে একমুখী এবং আক্রমণাত্মক নীতি বা ম্যাক্সিমাম প্রেশার ক্যাম্পেইন শুরু করেছিল, তার শেষ পরিণতি বা এক্সিট স্ট্র্যাটেজি নিয়ে তারা এক চরম বিভ্রান্তিকর এবং ল্যাজেগোবরে অবস্থায় পড়েছিল, যা আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাসে একটি ত্রুটিপূর্ণ পলিসি মেকিংয়ের উদাহরণ হিসেবে বারবার আলোচিত হয়। একটি দেশের বিরুদ্ধে যখন সর্বোচ্চ অর্থনৈতিক অবরোধ এবং কূটনৈতিক চাপ প্রয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়, তখন তার পরবর্তী ধাপগুলো কী হবে এবং সেই দেশ যদি নতি স্বীকার না করে উল্টো আরও কঠোর অবস্থান নেয়, তবে বিকল্প পরিকল্পনা কী হবে, এই বিষয়গুলোতে ট্রাম্প প্রশাসনের এক ধরনের দূরদর্শিতার অভাব ছিল বলে রাজনীতিবিজ্ঞান এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা ব্যাপকভাবে সমালোচনা করেছেন। ট্রাম্প প্রশাসন ২০১৫ সালের ঐতিহাসিক ইরান পরমাণু চুক্তি থেকে এককভাবে বেরিয়ে আসার যে সিদ্ধান্ত নিয়েছিল, তা মূলত এই সম্পূর্ণ সংকটের সূত্রপাত করেছিল এবং তারা ভেবেছিল যে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার ফলে ইরানের অর্থনীতি ধসে পড়বে এবং তারা বাধ্য হয়ে নতুন করে চুক্তির টেবিলে আসবে। কিন্তু বাস্তবে ইরান তাদের নিজস্ব আঞ্চলিক মিত্রদের ব্যবহার করে এবং পারমাণবিক ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা বৃদ্ধি করে আমেরিকাকেই এক ধরনের পাল্টা চাপের মুখে ফেলে দিয়েছিল। এই ধরনের বৈদেশিক নীতি কিভাবে একটি বৃহৎ শক্তির অভ্যন্তরীণ রাজনীতি এবং তাদের বৈশ্বিক মিত্রদের সাথে সম্পর্কে ফাটল ধরায়, তা এই ঘটনা থেকে স্পষ্ট বোঝা যায়। কারণ ইউরোপীয় ইউনিয়ন বা আমেরিকার অন্যান্য ঘনিষ্ঠ মিত্ররা ট্রাম্পের এই একক সিদ্ধান্তের সাথে একমত ছিল না, যার ফলে আমেরিকা আন্তর্জাতিক অঙ্গনে এক ধরনের একঘরে বা আইসোলেটেড পরিস্থিতিতে পড়েছিল। আপনারা যারা মার্কিন রাজনীতি এবং তাদের নির্বাচন প্রক্রিয়া নিয়ে আগ্রহী, তারা নিশ্চয়ই জানেন যে বৈদেশিক নীতি মার্কিন ভোটারদের মনস্তত্ত্বে একটি বড় প্রভাব ফেলে। আর এই ধরনের অসম্পূর্ণ বা গন্তব্যহীন পলিসির কারণে ট্রাম্প প্রশাসনকে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল।
মধ্যপ্রাচ্যে বিরাজমান এই দীর্ঘস্থায়ী এবং বহুমুখী সংঘাতপূর্ণ পরিস্থিতির কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর যে ব্যাপক স্বাস্থ্য এবং মানসিক ঝুঁকি তৈরি হয়েছে তার একটি বাস্তব এবং উদ্বেগজনক চিত্র ফুটে ওঠে যখন আমরা জানতে পারি যে ইরান কেন্দ্রিক বিভিন্ন উত্তেজনা এবং সামরিক মুখোমুখি অবস্থানের জেরে এখন পর্যন্ত অন্তত ১৫০ জন মার্কিন সেনা সদস্য বিভিন্ন মাত্রায় আহত হয়েছেন বা স্বাস্থ্যগত ক্ষতির সম্মুখীন হয়েছেন। এই খবরটি শুধুমাত্র একটি পরিসংখ্যান নয়, বরং এটি ওই সেনা সদস্যদের পরিবার, স্বজন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ব্যবস্থার উপর পড়া এক বিশাল চাপের প্রতিফলন। কারণ যখন কোনো সেনা সদস্য যুদ্ধক্ষেত্র বা সংঘাতপূর্ণ এলাকা থেকে আঘাতপ্রাপ্ত হয়ে ফিরে আসেন, তখন তার চিকিৎসা, পুনর্বাসন এবং তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার প্রক্রিয়াটি অত্যন্ত দীর্ঘ এবং জটিল হয়ে থাকে। উল্লেখযোগ্য বিষয় হল, এই আহতদের মধ্যে অনেকেই সরাসরি কোনো গোলাগুলি বা বোমার আঘাতে আহত হননি, বরং বিস্ফোরণের তীব্র শব্দের কারণে সৃষ্ট ট্রমাটিক ব্রেন ইনজুরি বা TBI এর মতো অদৃশ্য কিন্তু মারাত্মক স্নায়বিক সমস্যায় আক্রান্ত হয়েছেন, যা অনেক সময় বাইরে থেকে বোঝা না গেলেও একজন মানুষের স্বাভাবিক চিন্তা করার ক্ষমতা এবং মানসিক ভারসাম্যকে চিরতরে নষ্ট করে দিতে পারে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর বা পেন্টাগনকে এই পরিস্থিতি মোকাবেলায় তাদের মেডিকেল ইভ্যাকুয়েশন প্রোটোকল এবং জার্মানি বা কুয়েতে অবস্থিত তাদের সামরিক হাসপাতালগুলোর সক্ষমতা আরও বাড়াতে হয়েছে, এবং একই সাথে কংগ্রেসের ভেতরেও এই নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে যে মধ্যপ্রাচ্যের এই অন্তহীন সংঘাতে মার্কিন সেনাদের জীবন এভাবে ঝুঁকির মুখে ফেলাটা মার্কিন জাতীয় স্বার্থের জন্য আদৌ কতটা লাভজনক। একজন সৈনিক যখন দেশের ডাকে সাড়া দিয়ে বিদেশে যান, তখন তার নিরাপত্তার সর্বোচ্চ নিশ্চয়তা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব। কিন্তু এই ধরনের ক্রমাগত আঘাতের ঘটনা সাধারণ আমেরিকান নাগরিকদের মনে তাদের দেশের পররাষ্ট্রনীতি এবং সামরিক অবস্থান নিয়ে গভীর ক্ষোভ এবং হতাশার সৃষ্টি করছে। এতক্ষণ ধৈর্য ধরে আমাদের এই বিস্তারিত সংবাদ বিশ্লেষণটি শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমরা আশা করি আজকের এই প্রতিটি বিষয়ের পেছনের কারণ এবং প্রভাবগুলো আপনারা স্পষ্টভাবে বুঝতে পেরেছেন। আমাদের এই চ্যানেলটির মূল লক্ষ্যই হল খবরের ভেতরের খবরগুলোকে একদম নিরপেক্ষ এবং সহজবোধ্যভাবে আপনাদের সামনে উপস্থাপন করা। তাই আমাদের কাজ যদি আপনাদের ভালো লাগে, তবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন, আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি